गढ़ तो चित्तौड़गढ़ और सब गढ़ैया, रानी तो रानी पद्मिनी और सब गधैया। এই দুটো লাইন যেখানে বাতাসে ভাসে সেই জায়গায় আমরা যাব। চিত্তৌড়গড় এক মহাকাব্যের সাক্ষী। বন্ধু, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ নিয়ে যাচ্ছি আপনাকে এক ঐতিহাসিক যাত্রায়, ভারতের বৃহত্তম দুর্গ চিতোরের দুর্গের গল্প শুনতে। রাজস্থানের এক অমিট ঐতিহ্য চিতোরগড়ের দুর্গ। এটা শুধুমাত্র একটা দুর্গ নয়, এটা হলো মহাকাব্যের সাক্ষী, যেখানে রাজপুতদের বীরত্ব, প্রেম আর আত্মত্যাগের ইতিহাস লেখা আছে। 13 কিলোমিটার দীর্ঘ প্রাচীর, 22টা জলাধার আর প্রায় 700 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গ ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। এটা শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটা একটা আস্ত শহর। দুর্গের ভিতরে রয়েছে অসংখ্য মন্দির, রাজপ্রাসাদ এবং জলাধার। সবচেয়ে বিখ্যাত হলো বিজয় স্তম্ভ, যা রাজপুত শক্তি আর স্থাপত্যের ঐতিহ্য বহন করে চলেছে। চিতোরের দুর্গে আপনি খুঁজে পাবেন ইতিহাসের হারিয়ে যাওয়া গল্প, রাজপুত নারীদের গৌরবময় আত্মত্যাগ এবং এই মহাকাব্যিক স্থানে ভ্রমণের অনুভূতি এমনই যেন আপনি সময়ের স্রোত বেয়ে ফিরে যাবেন রাজপুতানার রানাদের সেই প্রাচীন যুগে। তাহলে আর দেরি কেন? চিতোরের দুর্গের এই রোমাঞ্চকর যাত্রার সঙ্গী হতে আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। রেল স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে, চারপাশে সমতলে ঘেরা 150 মিটার উঁচু পাহাড়ে 700 একর জুড়ে চিতোরগড় দুর্গ। পাহাড়টি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ সরু, মোট 7টা পোল বা ফটক পেরিয়ে দুর্গ। খুবই সুরক্ষিত ছিল সেকালে। পশ্চিমে প্রবেশের পথে প্রথম ফটক পাথরের বাদল, রাজকুমার বাঘ সিংহের মৃত্যুর স্মারক হয়ে ফলক। শেষ 1 কিলোমিটার চড়াই পথে 2টো ফটক, ভৈরব বা টুটা পোল, জয়মাল। আরও যেতে 3য় পোল বা ফটক হনুমান পোল, 4র্থ গণেশ পোল, 5ম জোড়ালা পোল, 6ষ্ঠ লক্ষণ আর 7ম রাম পোল। 734-এ বাপ্পা রাওয়েলের হাতে যদিও তৈরি, তবে রানা কুম্ভর সময় অর্থাৎ 1433 থেকে 68 সময়ে এই দুর্গের ব্যাপক সংস্কার হয় এবং এই প্রাসাদের নাম হচ্ছে রানা কুম্ভর প্রাসাদ। প্রাসাদটা অবশ্য আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে। 3বার আক্রান্ত হয়েছে চিতোর। প্রথম আক্রমণ 1303 খ্রিস্টাব্দে রতন সিং রাওয়েলের সময় পাঠান নায়ক দিল্লির আলাউদ্দিন খিলজি। খিলজির প্রতিহিংসায় ধ্বংস হয় চিতোর এবং চিতোরের রানীরা সেই সময় জহর ব্রত পালন করে। 1326-এ ফের দখল নেয় মেবারের রানারা, সেই জন্য তৈরি হয়েছে জয়স্তম্ভ। আমরা এখন প্রথম যে স্পট সেখানে এসেছি, এটা কুম্ভসাম মন্দির আর পেছনে ওটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। এটা ছিল হচ্ছে প্রথমে বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দিরের পরে এটা পরবর্তীকালে এটা হচ্ছে এখন গোবিন্দ মন্দির। এখানকার প্রতিষ্ঠা করেছিল এই গোটা ফোর্টের মরিয়া আর হচ্ছে চিত্রাঙ্গদা মরিয়া। সেজন্য এই গোটা অঞ্চলটার নাম আগে ছিল চিত্রকূট। এখন পরবর্তীকালে রাওল রাজারা তাদের হারিয়ে 800 বছর এখানটায় রাজপুত রাজ করে। এখানেই রানী পদ্মিনী, রতন সিং, আলাউদ্দিন খিলজি, এই মন্দির তাদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, পরবর্তীকালে ঠিকও হয়। এবং পিছনের যে মন্দিরটা এখানে দেখবেন, এইটা হচ্ছে কুম্ভসাম মন্দির, আর পেছনের মন্দিরটা একদম পিছনের যে মন্দিরটা সেটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক। প্রথমকার মন্দিরটা এটা কুম্ভসাম মন্দির। সামনেকার অংশটা সোমনাথ মন্দির, পিছনের অংশটা, পিছনের যে চূড়াটা দেখা যাচ্ছে এটা পুরীর মন্দিরের জন্য মতন, এবং পেছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। আমরা এখন ভেতরে প্রবেশ করছি।
কুম্ভশ্যাম মন্দির বহু বছর আগে এই ফোর্টের প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরটার বিশেষত্ব এই যে সামনের অংশ সোমনাথ মন্দিরের মতন এবং পিছনের যে অংশ সেই অংশটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের মতন। ভারী সুন্দর কারুকৃতি, দেখবার মতন জায়গা। চিত্তরগড় প্যালেস। এই মন্দিরটার নাম কুম্ভশ্যাম। প্রথমে এই মন্দিরটা ছিল বিষ্ণু মন্দির, পরবর্তীকালে এই মন্দিরটা যখন এই মন্দির এই গড় চন্দ্রগুপ্ত মৌর্য, সেই ইতিহাসের চন্দ্রগুপ্ত মৌর্য না, ইনি হয়তো আর একজন হবে, এবং চিত্রাঙ্গদা মৌর্য যখন এটা প্রতিষ্ঠা করেন তখন এই মন্দিরটা ছিল বিষ্ণু মন্দির। পরবর্তীকালে রাওল রাজারা যখন তাদের হারিয়ে রাজপুত শাসন প্রতিষ্ঠা করেন তখন এখানটায় আলাউদ্দিন খিলজির আক্রমণের পরে নতুন করে এই মন্দিরের সংস্কার করা হয় এবং এই মন্দিরটাকে এখানে গোবিন্দ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি সেটা স্থাপন করা হয়। সেখানকার নামও দুটো, কুম্ভশ্যাম মন্দির। আমরা ভেতর দিকে যাচ্ছি। কুম্ভশ্যাম মন্দির দেওয়ালের গায়ে অজস্র কারুকার্য, মনে হচ্ছে শ্রীকৃষ্ণের এই কারুকার্যটা। সবগুলোতে শ্রীকৃষ্ণ, কোথাও বিষ্ণু। এখান থেকে আমরা বেরিয়ে যেখানে যাব সেটা হচ্ছে মীরাবাইয়ের মন্দির। মীরাবাই ছিলেন রানা সাঙ্গার পুত্রবধূ, তার প্রথম পুত্র। তার বউ 5 বছর বয়স থেকেই মীরা কৃষ্ণের সাধনায় লিপ্ত। বলা হয় তার সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়েছিল। চলুন যাওয়া যায়। পিছনের অংশটা পুরীর মন্দিরের সঙ্গে মিল এবং সামনের অংশটা সোমনাথ মন্দির, গুজরাটের যে সোমনাথ মন্দির সেই মন্দিরের সঙ্গে মিল আছে। ভারী সুন্দর জায়গা। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে মীরাবাইয়ের মন্দির। ঠিক তার পাশেই মীরাবাইয়ের মন্দির। মীরাবাইয়ের মন্দিরের কিছু লেখা নাই, এটা অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার। এই হচ্ছে সেই মীরার ভগবান। মীরার ভজন খুব বিখ্যাত। और 500 रुपया दे दो, अंदर चले जाओ आराम से। तो हम 10-12 आदमी थे, सभा एक समान तो नहीं हो। चलो मैं देखे সমস্ত দেওয়ালে পাথরের গায়ে অদ্ভুত সুন্দর কলাকৃতি বানানো, পাথরের কাজ, সবটাই খোদাই করা। পুরাণ অনুসারে বিভিন্ন ঘটনার। মীরার মন্দিরে দাঁড়িয়ে আছি। পিছনে মীরাবাইয়ের মূর্তি এবং শ্রীকৃষ্ণের মূর্তি। মীরার ভজন আপনারা সকলে শুনেছেন। অদ্ভুত সুন্দর। मैं चित्तौड़ में ऑटो चलाता हूँ। मेरे को ऑटो चलाते हुए 40 साल हो गए। किले के ऊपर 7 रुपये लीटर पेट्रोल तक जब से करता हूँ मैं, और फोर्ट विजिट कराता हूँ लोगों को, और पूरा इंक्लूड गाइड सर्विस वगैरह करता हूँ। उसका कोई पाई पैसा नहीं लेता हूँ, खाली मेरा भाड़े से मतलब है मुझे। इसका 100 रुपीज़ पर हेड करके। फोन नंबर बता दीजिए। 861960
8828। ঘটনাটা হচ্ছে যে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে অটোওয়ালারা পার হেড অনেক টাকা চার্জ করছিল। রাস্তা চলতে চলতেই আমরা এই ভদ্রলোকের সঙ্গে দেখা হয় এবং উনি রিজনেবল প্রাইস, যেটা আমরা আগেও দেখেছি যে পার হেড 100 টাকা এবং এখানে পার্কিং চার্জ 20 টাকা লাগে এবং এন্ট্রি ফি 40 টাকা। তবে যারা দেখবেন তারা এই ভদ্রলোকের ফোন নাম্বারটা নিয়ে রাখবেন, যখন আসেন ফোন করবেন। অত্যন্ত ভালো মানুষ, তার সঙ্গে পরিচয় করে দিলাম। আমরা যাচ্ছি যেখানে বিজয় স্তম্ভ আছে সেখানে, এবং যেখানে রানী পদ্মিনী আত্মাহুতি দিয়েছিলেন সেখানে। এখন যেখানে এসেছি এটা আমাদের চিত্তরগড় ফোর্টের দ্বিতীয় যে স্পট, সেখানে এখানে মোট 4টে স্পট আছে। প্রথমেই আমাদের বিজয় স্তম্ভ, এটা রানা কুম্ভ মালয় এবং গুজরাট জয় করে বানিয়েছিলেন। তারপরে একটা ময়দান আছে, সেটা জহরের ময়দান। এখানে 3বার জহর হয়েছিল, আলাউদ্দিন খিলজির আক্রমণে, আকবরের আক্রমণে এবং গুজরাটের এক শাসক তার নামটাই মনে করতে পারছি তার সময়। প্রথমবার প্রায় 16,000 নারী আত্মাহুতি দিয়েছিল, দ্বিতীয়বার 13,000 এবং আকবরের আক্রমণে 1,000 নারী এখানটায় আত্মাহুতি দিয়েছিল। যতবার চিতোরের উপর পরাজয় নেমে এসেছে ততবারই চিতোরের রানী এবং বীর নারীরা তাদের আব্রু বাঁচাতে জওহর ব্রত পালন করেছে, অর্থাৎ জ্বলন্ত অগ্নিতে আত্মবলিদানের যজ্ঞ হচ্ছে জওহর। 3বার অনুষ্ঠিত হয়েছে এই জওহর এই দুর্গে। এটা হচ্ছে সেই বিজয় স্তম্ভ। রানা কুম্ভ এই বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন, তৈরি হতে লেগেছিল 10 বছর। মালয় এবং গুজরাট জয়ের স্মারক হিসাবে এই বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। এর বৈশিষ্ট্য হচ্ছে যে কুতুব মিনার যেমন নিচের দিকটা চওড়া, মাঝের দিকটা সরু, এর উল্টো প্রথম দুটো তল মোটা, তারপরের 5টা তল সরু এবং উপরের যে 2টো তল সেটাও মোটা। এটা এখানে একলিঙ্গজি বা শিব তিনি পূজিত হন এবং তার ডমরুর আকারে এই বিজয় স্তম্ভ তৈরি হয়েছে। এত সময় লেগেছে এই কারণেই যে এর গায়ে যে পাথর কেটে কেটে অসংখ্য চিত্র এখানটায় খোদিত করা আছে। চলুন সামনে যাই। এটাই সেই বিজয় স্তম্ভ। রানা কুম্ভ এটাকে তৈরি করেছিলেন মালয় এবং গুজরাট জয় করার পরে। 10 বছর লেগেছিল এটা তৈরি হতে। গোটা মন্দির জুড়ে অজস্র কারুকার্য, গোটা বিজয় স্তম্ভ জুড়ে অজস্র কারুকার্য। চিতোরের দুর্গের অন্যতম আকর্ষণ বিজয় স্তম্ভ। মোট 4টে জায়গা আছে এখানে। কুমুক মন্দির, একটা শিবের মন্দির, একলিঙ্গজির মন্দির, এটা জহরের জায়গা এবং এটা হচ্ছে সেই বিজয় স্তম্ভ। এই গোটা অংশটা চিতোরগড় দুর্গের প্রাচীন ইতিহাস। ওই সামনে যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে জহর করা হতো, জহরের ময়দান, এবং পেছনে কুয়োটা। চলুন সামনে যাওয়া যাক। এই পিছনে বিজয় স্তম্ভ। বিজয় স্তম্ভ থেকে আমরা এই সামনের দিকে এগিয়ে চলেছি। এটা হচ্ছে সেই জহরের ময়দান, মন্দির, একলিঙ্গজির মন্দির, এবং সামনে একটা ঝর্ণা আছে বা জলের স্রোত আছে, গোমুখ
ঝর্ণা বলে সেই জায়গায় যাচ্ছি। যখন এখানকার রাজারা বা রানারা যুদ্ধে হেরে যেত, তখন সেখানকার রানীরা বা যাদের যেসব বীর সৈনিকরা যুদ্ধে যেত, তাদের স্ত্রীরা মাথায় একটা গেরুয়া কাপড় পরত। আর পুরুষরা এখানটায় যুদ্ধে যেত গায়ে গেরুয়া কাপড় লাগিয়ে। যখন তাদের মৃত্যুর খবর আসতো তখন তারা এখানটায় সমাবেত হতো এবং তার স্বামীর একটা চিহ্ন নিয়ে এখানটায় একটা কুয়ো আছে, সেই কুয়োতে ঝাঁপিয়ে পড়তো। আপনারা পদ্মাবত সিনেমায় তার কিছুটা অংশ হয়তো দেখেছেন। এটা সেই মন্দির, 1000 ফুট নিচু গভীর কুয়ো, সেই কুয়োতে ঝাঁপিয়ে পড়তো এই সেই মন্দির। এখানে সমবেত হতো। 3 বার এই ঘটনা ঘটেছে, আলাউদ্দিন খিলজির আক্রমণে, তারপরে গুজরাটের শাসকের আক্রমণে এবং পরবর্তীকালে আকবরের আক্রমণের সময়। প্রথমবার 16,000 রমণী, পরের বার 13,000 এবং আকবরের আক্রমণের সময় 1000 রমণী এখানটায় আত্মবলিদান দিয়েছে। সঙ্গে থাকুন। ওইটা দুর্গে প্রবেশের গেট, এইটা একলিঙ্গজির মন্দির, এটা মন্দির। এখানকার পূজিত দেবতা একলিঙ্গজি। এখানে সমস্তই পাথরের গায়ে ছেনি হাতুড়িতে করে অদ্ভুত সুন্দর কারুকৃত করা। ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় স্থাপত্যের অদ্ভুত নিদর্শন। শিবের ছবিটা অন্য রকমের। এখানের কুলদেবতা, রাতোরদের কুলদেবতা, সিসোদিয়াদের কুলদেবতা। একলিঙ্গজি কি মূর্তি? হ্যাঁ। ও আচ্ছা, এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই মূর্তিটা তৈরি করেছিল, हाँ ये महादेव, विष्णु और ब्रह्मा तीनों का रूप है। इसको एकलिंग जी के मंदिर कहते हैं। ये किसने बनाया था? ये राजा भोज এটা তৈরি করেছিলেন। কাউকে হারানোর সময় করেছিলেন? किसको हराने के बाद? नहीं, उज्जैन का दारगा जो राजा भोज था ना। ও উজ্জয়নের রাজা ভোজ এটাকে বানিয়েছিলেন। গোটা মন্দির জুড়ে অদ্ভুত পাথরের উপর খোদাই করে কাজ। রাজা ভোজ এই মন্দির তৈরি করেছিলেন। মন্দিরের শিবের মূর্তি, একসঙ্গে শিব, ব্রহ্মা এবং বিষ্ণু। বারবার এই মন্দির ধ্বংস প্রাপ্ত হয়েছে, বারবার বহিঃশত্রু আক্রমণে চিতর আক্রান্ত হয়েছে, কিন্তু চিতরের কথা সার কাটা দেঙ্গে নেই, সার নেই ঝুঁকাएंगे। ইউনেস্কো দ্বারা ঘোষিত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে অজস্র জলাধার আছে, ঝর্ণাও আছে। যখন অবরোধ হতো তখন বছরের পর বছর এইগুলোই জল সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। বলা হয় যে গরুর মুখের মতন একটা অংশ থেকে জল বের হয় এবং সেটা জলের তলে
এরকম অজস্র জলের ভাণ্ডার। এই গোটা দুর্গ 13 কিলোমিটার দীর্ঘ এই দুর্গ 1 বছর 2 বছর অবরোধ সহ্য করতে পারত এবং গোটা মেবারবাসীর এই অংশের মানুষকে খাবার ও জলের সরবরাহ দিতে পারত। অজেয় ছিল এই দুর্গ। গোটা অংশটা আমরা এলাম আজকে। এদিকটা একলিঙ্গজের মন্দির, এটা গেট, ওই পিছনে বিজয়স্তম্ভ এবং বিজয়স্তম্ভের ঠিক সামনের যে ময়দান সেটা হচ্ছে জহরের ময়দান। এখানে একটা বড় কুয়ো ছিল, এখন বন্ধ হয়ে গেছে। এখানেই বড় কুয়োটা ছিল যেটা বন্ধ হয়ে গেছে, এটাই সেই জহরের ময়দান। রাজপুত রমণীদের বীরত্বের কাহিনী। মেবারের ইতিহাস রানা প্রতাপের বীরত্ব, মীরাবাইয়ের ভক্তি আর পান্নাবাইয়ের আত্মত্যাগ, এই তিনের সমন্বয়। আমরা ঘুরে দেখলাম এই জায়গা। আমরা এখন যে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে রানী পদ্মিনীর বা পদ্মাবতীর বাসস্থান। এই জলের মধ্যে যে জায়গাটা দেখছেন, যে মহলটা দেখছেন, এই জলের মধ্যে মহলটা হচ্ছে রানী পদ্মিনীর। এই যে জলের মধ্যে এই মহলটা, এবং আলাউদ্দিন খলজি এখানে বসেছিল। আপনারা জানেন, পদ্মাবত সিনেমা দেখেছেন এবং রানী পদ্মিনীর কাহিনী পড়েছেন। ওই ঘরের মধ্যে আয়নাতে রানী পদ্মিনীর যে ছবি, সেই ছবি দেখানো হয়েছিল, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে রানা রতন সিংকে এই রাস্তা দিয়ে ধরে নিয়ে যায়, মানে এগিয়ে যায়, তারপর ধরে। তারপরে যুদ্ধের ইতিহাস। চলুন আমরা দেখি। এখন যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে রানী পদ্মিনীর মহল। রানী পদ্মিনীর মহলের মধ্যে আমরা যাচ্ছি। এটাই ছিল রানা রতন সিং রাওয়েলের বাসস্থান। এই হচ্ছে সেই রানী পদ্মিনীর ভবন। গল্পে, কাহিনীতে, শ্রুতিতে যে মহল আমরা দেখেছি, এই ঘরেই আলাউদ্দিন খিলজিকে বসানো হয়েছিল। সামনে যে ঘরটা দেখছি সেখানে। এখান থেকেই সেই রিফ্লেকশন দেখানো হয়েছিল, সেই জায়গায় আমরা যাচ্ছি এখন। बहुत सारे दादा को सिंगल में गाड़ी नहीं मिलता है, बहुत सारे आते हैं सुनते हैं, चलता है वो देखो उधर तक गाड़ी नहीं है। আঁকাবাঁকা রাস্তা, তার কারণ হচ্ছে সবগুলোই সুরক্ষার কথাকে ভেবে করানো হয়েছিল। ছোট ছোট কুঠুরি, প্রত্যেকটা প্রাচীরের গায়ে, প্রত্যেকটা পাথরের খাঁজে অজস্র ইতিহাস লুকিয়ে আছে। আমরা যাচ্ছি সেই জায়গায় যেখানে রানী পদ্মিনীকে দেখানোর জন্য আলাউদ্দিন খিলজিকে বসানো হয়েছিল। রাজপুত আর্কিটেকচারের অদ্ভুত নিদর্শন। আলাউদ্দিন খিলজি 6 মাস ধরে এই দুর্গকে অবরোধ করে রেখেছিল। পরে রাজপুতরা সিদ্ধান্ত নেয় পর্দার সাহায্যে দেখাবে। এই সেই ঘর, এখানেই আয়না ছিল, এখানেই আলাউদ্দিন খিলজিকে বসানো হয়েছিল এবং এখানে থেকেই ঝলক দেখেছিল। আয়নার কথাই বলা আছে, জানি না। थोड़ा साइड दीजिए भैया। এই সামনে থেকেই, এই সামনে যে সিঁড়ি, সেখানে রানী পদ্মিনী বসেছিলেন। ওটা রানী পদ্মিনীর মহল। এটা আলাউদ্দিন খিলজিকে এই ঘরে বসানো হয়েছিল
এবং সামনের ওই সিঁড়িতে রানী পদ্মিনীর মহল, ওই সিঁড়িতে রানী পদ্মিনী এসে বসেছিলেন। ইতিহাস বা গল্প সেরকমই বলে। এই যে ঘর, এই ঘরে আলাউদ্দিন খিলজি বসেছিলেন। পরবর্তীকালে আলাউদ্দিন খিলজি চালাকির সঙ্গে রতন সিংকে বন্দি করেন। রানী পদ্মিনীর বুদ্ধিতে পরবর্তীকালে রতন সিং মুক্ত হয়, কিন্তু তার 2 মাস পরে আবার আলাউদ্দিন খিলজি পুনরায় আক্রমণ করেন। যুদ্ধে রানা রতন সিং মারা যান এবং রানী পদ্মিনী 16,000 রমণী সহ জোহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন। গোটা দুর্গ 13 কিলোমিটার দুর্গ, এক একটা জায়গায় এক একটা নিদর্শন। এইটা হচ্ছে সেই জায়গা, সেই বিল্ডিংটা যেখানে আলাউদ্দিন খিলজিকে বসানো হয়েছিল, এবং নিচে পুকুরের মাঝখানে যে বিল্ডিংটা সেটা রানী পদ্মিনীর। উনি এত সুন্দর ছিলেন দেখতে, এত কোমল তার ত্বক ছিল যে তিনি গরম সহ্য করতে পারতেন না, সেই জন্য এই মহলটা জলের মধ্যেই বানানো হয়েছিল। এটা হচ্ছে চিত্রেশ্বরী কালী মন্দির। 32টা ধাপ পেরিয়ে এখানে উঠতে হয়। এখানেই রাখা ছিল উদয়পুরে যে সূর্যের মূর্তিটা দেখলেন, সেটা সূর্যের মূর্তি দেখে রানারা জল গ্রহণ করতেন। उसको दे देता আমরা এখন যেখানে আছি पहले मिडिल फील्ड था ये पूरा এটা अब इसको होटल बन गया 4 लाइन निकाल दिया এন্ট্রান্স यहाँ से প্রবেশদ্বার। ये गांव बसा हुआ है इस गेट के नाम से सूरज এবং पोल। এইখানটাই সমস্ত যুদ্ধগুলো अब ये देखिए आप सब হয়েছে। এই যে পাশে যে ময়দানটা দেখতে ये পাচ্ছেন, पहाड़ी जो दिख रहा है ना फर्श दिख रहा है आपको এটা এখানেই সব যুদ্ধটা হয়েছে। और मुझे बताइए আকবর এখান থেকে 17 কিলোমিটার দূরে অবস্থান করেছিল এবং आप आ जाओ মানসিংহ এখানে আক্রমণ করেছিল, দিয়ে এই দুর্গ জয় করেছিল। আমরা যেখান দিয়ে এলাম সেটা পিছনের দুর্গ, আর এইটাকে বলা হয় মোহর মগরি, অর্থাৎ এটা আলাউদ্দিন খিলজি এই দুর্গ জয় করার জন্য। আচ্ছা ভাইয়া, মোহর মগরি कौन सा है? मोहर मगरी किले के पीछे है वो पीछे। हाँ उसको बाहर से जाना पड़ता है अच्छा अच्छा। कोई आदमी हाँ इसको कुंभकर्ण पहाड़ी के नाम से भी जाना जाता है তাকে কুম্ভকর্ণ পাহাড়ি বলে, মোহর মগরি পিছনে। এই হচ্ছে সেই ময়দান, বিখ্যাত ময়দান, मैं बाहर जा रहा हूँ आप लोग आगे आके देखिए যে ময়দানে সমস্ত যুদ্ধ লড়া হয়েছিল। আজ থেকে 1000 বছর আগে এই ময়দানে ঘোড়ার খুরের আওয়াজ মুখরিত হয়েছিল। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই খণ্ডহর পাহাড়। দেওয়ালের দিকে তাকালে একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যাবে, একটা করে ফুটো আর একটা করে বড় করে ড্রেনের মতন অংশ। ওই ফুটো দিয়ে বন্দুকের নল বা তীর দিয়ে তীর ছোড়া হতো শত্রুরা যখন এদিক দিয়ে আসতো, এবং তীর ছোড়া হলে শত্রুরা দেওয়ালের কাছে, তো তখন ওই যে নলের মতন অংশ, যে মুড়ির মতন অংশ, ওখান দিয়ে গরম জল আর গরম তেল ঢালা হতো, যাতে ওরা দেওয়াল থেকে দূরে সরে আসে এবং বন্দুকের নিশানায় সাক্ষী হয়। বিস্তৃত কেলার দেওয়ার, এটাই হচ্ছে সেই রাস্তা, মূল রাস্তা, এবং এখানটাই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা দিয়েই বিদেশি বা শত্রুর আক্রমণ হয়েছে বারবার, আর এই দেওয়ালের ওপরে সৈন্যরা থাকতো রক্ষা করার জন্য। আমরা সেই ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি, ইতিহাসকে সাক্ষী রেখে। প্রায় 1500 বছরের ইতিহাস কি 2000 বছরের ইতিহাস, তার সাক্ষী হওয়াটাও চারটেখানি কথা না। আজকে আমাদের উদয়পুর থেকে আমরা এসেছি চিতরে, চিতরের দুর্গ। এখান থেকে আমরা যাব পুষ্কর লেক,
সঙ্গে থাকবেন সকলে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে অন্যরাও দেখতে পায়। এই হচ্ছে সেই ময়দান, এই হচ্ছে সেই দরজা তোরণ। আর সামনে যুদ্ধের ময়দান। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে ঘোড়া ছুট সৈন্যরা যেত। আর এই হচ্ছে ব্যাটল ফিল্ড। এই রাস্তা দিয়েই বারবার আক্রান্ত হয়েছে মেবার। এই প্রাচীরের গায়ে অজস্র বীরের রক্তের দাগ এখন হয়তো লেগে আছে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024, এবং এইটা 4 ধামের যাত্রা করে আসার কীর্তি দিয়ে এটা কীর্তিস্তম্ভ স্থাপিত হয়েছিল এই দুটো জায়গা। এছাড়াও এখানে খানিকটা জিনিস দেখার আছে। ওই ওপরে অনেক দূরে কালী মন্দির, যে মন্দিরটা আমরা ঢুকলাম না, ওখানেই উদয়পুরের সিটি প্যালেসে যে সূর্যের প্রতিকৃতিটা আছে সেটা রাখা ছিল, সেটা ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এইটায় 1906 সালে এই প্যালেসটা তৈরি হয়েছে। আর চারিদিকে বিভিন্ন প্যালেস, পুরনো রাজাদের। ওই যে দূরে ওটা হচ্ছে মীরাবাই এবং শিবের মন্দির। কুম্ভসাম মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির। এবং ওই দূরে যে বসতিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেই সময়ে বাসিন্দাদের বংশজ, তারা এখনও আছে, তারা এখন ওখানে আছে, তাদের মন্দির এটা, তাদের বাসস্থান। এইগুলো এখনও 5000 লোক এখানে থাকে। এটা সেই কীর্তিস্তম্ভ। গেলে শেষের গেট, আর গোটাটা ঘুরে বাঁদিক দিয়ে আমরা এলাম। এবার ভারতবর্ষের এক অভূতপূর্ব ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের এই ভ্রমণ কাহিনী কেমন লাগলো আপনাদের। আগামীকাল আমরা দেখাবো পুষ্কর এবং আজমের শরীফ। এতক্ষণ সঙ্গে থাকলেন, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ব্রহ্মা মন্দির, পুষ্কর আর আজমের শরীফ। ভালো থাকবেন সকলে।